এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তবুও শোভাকে ভালোবাসা যায় না। এই নির্দোষ অভিযোগের বিপরীতে রুরো কিছু বলার ভাষা আজ দিলশানের জানা নেই। মেয়েটিকে রাগাতে তার ইচ্ছে করছে না। কোমল সুরে বলল, শোভার কি ভালোবাসার অভাব? একটা শানের অভাব। কোনো নারীর আরাধ্য হতে পারা সেই পুরুষটির জন্য সৌভাগ্যের বিষয়। কত পুরুষের মনে ক্ষতা জমে থাকে নারীর আরাধ্য হবার বাসনায়। কত পুরুষ বেখেয়ালি হয় অবহেলায়। অথচ শান একটি কৈশোর পেরোনো মেয়ের সবচেয়ে নির্মলতম সরলতম আবেগ পেয়েছে বিনা প্রচেষ্টায়। সে তো একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক পুরুষ। তার অনুভূতিগুলো ঘুমন্ত নয়। একটি মেয়ে আদরে বিড়াল ছানার মতো ক্রমাগত তাকে ভালোবাসার আহ্বান করছে। তার মনের সক্ষম অনুভূতিগুলো কি তাতে লণ্ডভণ্ড হয় না? দিলশান স্মিত হেসে বলল, তোমাকে সুন্দর লাগছে। শুধুই সুন্দর। একটু আগে যে চরণগুলি আবৃত্তি করলে সেটাও সুন্দর ছিল। কবি শোভানন্দ আজাদকে আমার প্রশংসা জানিও। অর্থাৎ আপনি শুধুই শ্রোতার মতো শুনলেন, অনুভব করলেন না। শুভার মুখভঙ্গি কাদো কাদো হয়ে গেল। দিলশান আবারও নিষ্পাপ হাসল। এবার শুভা নিজের ধৈর্য বহাল রাখতে অক্ষম হলো। কুণ্ডলি পাকানো ধোঁয়ার মতোই ফুঁসে উঠে এগিয়ে এলো সে। খেকিয়ে উঠে বলল, এই বেটা, এই আমি সেই দুপুর থেকে হাতে মেহেদি পরে ভারী সাজ সেজে রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম আপনাকে কবিতা আবৃত্তি করে শোনাবো বলে। ব্যাপারটা খুব সিলি লাগছে না? দিলশান লম্বা শ্বাস ফেলে বলল, আজকের তুমিটা সত্যি মুগ্ধতা চয়নকারী। বাট গার্ল, মুগ্ধতা আর ভালোবাসা এক নয়। মুগ্ধতা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়। সেই মুগ্ধতা হতে হয় ন্যাচারাল। আর্টিফিশিয়াল বিউটি দিয়ে শুধু মুগ্ধই করা যায়। মন জয় করতে চাই সৌন্দর্য, নিজস্ব স্বকীয়তা, কোনো ভান কিংবা ছদ্মবেশ নয়। আর আমি কোনো দ্বিমত ছাড়াই বলছি, তুমি তোমার নিজস্বতাই অনন্য। সেই সৌন্দর্যের কাছে এই সব সাজগোজ ম্লান। তবে হ্যাঁ, সাজটা তোমাকে সত্যি নারীসুলভ একটা কোমলতা দিয়েছে। মাঝে মাঝে শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার কামিজ পরা কিন্তু মন্দ নয়। তাতে একঘেয়েমি কাটে, নিজেকে নানাভাবে আবিষ্কার করা যায়। শুভা পুলকিত হলো দিলশানের কথায়। সত্যি বলতে তার এই সাজগোজের ফলে সৃষ্ট রূপ যদি দিলশানকে বিগলিত করত, শুভা মনে মনে আহতই হতো। ভাবতো আর 5টা পুরুষের মতোই নারীর রূপই তাদের মন ভুলাবার মূল মন্ত্র। দিলশান তার দৃঢ় বক্তব্যে প্রমাণ করে দিল শুভা ভুল কারো প্রতি দুর্বল হয়নি। দিলশান তার নিজস্বতায় আরও বেশি আকর্ষণীয় এক পুরুষ। শুভা কোনো প্রশ্ন করল না, রুমের বাতি জ্বেলে দিল। উজ্জ্বল আলোয় দিলশান এবার শুভাকে পরিপূর্ণরূপে দেখল। গোলাপি রঙের ফ্লোরাল বারবি লেহেঙ্গায় তাকে যেন বারবি ডলের মতোই লাগছে। গুটি গুটি পায়ে এগিয়ে এসে শুভা তার হাত মেলে ধরল দিলশানের চোখের সামনে। গাঢ় রঙের ইংরেজি অক্ষরে দিলশানের নামটা ওর পালব হাতের তালুতে সযত্নে ফুটে আছে। দিলশান চোখ কপালে তুলে বলল, করছো কি? কেউ দেখলে? দেখলে দেখবে, আমি থোড়াই কাউকে ডরাই। যে তোমায় ডেঞ্জারাস বলি, বদনাম করার সব ব্যবস্থা করে ফেলেছ। একটা জনবহুল হলের রেস্টুরেন্টে তুমি আমাকে আটকে দিয়েছো। কেউ যদি ঘৃণাক্ষরেও টের পেয়ে যায়, কেলেঙ্কারি হয়ে যাবে। ভালোই হবে বলুন, একটু চেঁচামেচিও করা যায়, তাহলে লোক জড়ো হবে। এরপর বড় বোনের গায়ে হলুদের রাতে ছোট বোনের ব্যবস্থা হয়ে যাবে। এমনিতে তো আপনি আমাকে পেছনে ঘুরিয়ে মজা নেবেন, তার চেয়ে বিয়ে হয়ে যাক। আর মান সম্মান ভেসে যাক। গেলে যাক ভেসে সব মান, তবুও তোমাকে চাই জান। দিলশান কেসে উঠল। মেয়েটির হাব ভাব সুবিধার লাগছে না। কখন কি করে বসবে ঠিক নেই। তার বিবেক এখানে থাকতে সায় দিচ্ছে না। দিলশান বোঝানোর চেষ্টায় বলল, দরজাটা খুলে দিতে বলো। তারপর আগে বাতি নেভাও। কেউ যেন বুঝতে না পারে তুমি রুমে আর আমি দুজন ছিলাম।
তুমি আগে বের হবে, পথ ক্লিয়ার করে আমাকে ইশারা দেবে। শুভা না শোনার ভান করেই হাই তুলে চেয়ারে বসে পড়ল, কোমরে হাত রেখে বলল, তো কি যেন বলছিলেন গতকাল? কল রেকর্ড ফাঁস করবেন। এমনিতেও আপনি রেকর্ড ফাঁস করলে আমি ফেঁসে যাব, একা আমার বদনাম হবে। তার চেয়ে আজ দুজনেই বদনাম হয়ে যায়। শোভা বদনাম হয়েই ডার্লিং শানকে নিয়ে। শুভা সুর করে আবারও গান ধরল। দিলশান অস্থির ভঙ্গিতে শুভার সামনে বসলো, বিপন্ন সুরে বলল, আরে কিসের রেকর্ড? আমি এসব কিছুই করব না, তোমাকে জব্দ করতে এমন বলেছি। আমার সঙ্গে চালাকি করে গাড়ি থেকে নামিয়ে দেওয়া। বিয়ে হয়ে গেলে আপনার গাড়িটা আমারই হয়ে যাবে বলুন। শোভা প্লিজ। শান, আমি আপনার জীবনে জুলুম ছাড়া কিছুই নই, তাই না? দিলশান কোনো জবাব দিল না। শুভার এই কণ্ঠস্বর তার অচেনা লাগলো, যেন কোনো পরাজিত সৈনিকের সুর। শুভা হাই তুলে উঠে দাঁড়াতে দাঁড়াতে পুনরায় বলল, আজ আমি একটা ফাইনাল ডিসিশন নিতে চাইছিলাম, নিয়ে ফেললাম। কি সেটা? আপনাকে নিষ্কৃতি দিলাম। আপনার লাইফ আজ থেকে শোভা ফ্রি। আমি আপনার রাস্তা কাটাবো না, আপনি কাটলে না দেখার ভান করে থাকবো। আর আপনি তো এমনিতেই অন্ধ। যাই হোক, আমাদের শেষ বৈঠককে স্মরণীয় করতে আমি একটি ছোট্ট দুঃসাহসিক কাজ করতে চলেছি। আগে সরি। দিলশান স্তব্ধ হয়ে বসে রইল। অভিজাত কনভেনশন হল বিল্ডিংয়ের পার্কিং এরিয়াটি প্রায় 2000 গাড়ি পার্ক করার মতো বিশাল। একই বিল্ডিংয়ের প্রায় সবগুলো ফ্লোরেই আলাদা আলাদা বিয়ে পার্টির জন্মদিন উদযাপন চলছে, তাই পার্কিং এরিয়াতে অনেক ধরনের মানুষের আনাগোনা। জাওয়াত শাওনের হলুদের অনুষ্ঠান হচ্ছিল 3য় তলায়। জাবিন পেছনে জমকালো বারান্দায় দাঁড়িয়ে আলো ছায়ার ভ্রমের মাঝে যেন আমিনকে দেখতে পেল। মুহূর্তেই তার সর্বাঙ্গে রক্ত যেন কেউ শুষে নিতে চাইল। মুখের রং হয়ে গেল ফ্যাকাশে। বুঝতে বাকি নেই কোনো বাজে মতলবেই তার আগমন। আজকের হলুদের আয়োজনে দুই পরিবারের প্রায় 1200 নিমন্ত্রিত অতিথি এসেছে। বৌভাতে সংখ্যাটা হবে দ্বিগুণ। এত এত আত্মীয় শুভান্নধায়ীর মাঝে আমিন কোনো ব্যাচাল করলে দুই পরিবারের সম্মান হলে মিশতে খুব বেশি সময় লাগবে না। আমিন যেভাবে দিন দিন ব্যাপরোয়া হয়ে উঠেছে, তাতে নিজের নাক কেটে সে সামনের অনিষ্ট করতেও হয়তো দুইবার ভাববে না। জাবিনকে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অনন্ত ভ্রুকুটি করলো। পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি রে, এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলি কেন? পায়ে শেকড় গজিয়েছে নাকি চাইছিস তোর অসামান্য সৌন্দর্যের জন্য তোকে স্ট্যাচু অফ বিউটির খেতাব দিয়ে অনুষ্ঠানে সাজিয়ে রাখা হোক? জাবিন নিজের অভিব্যক্তি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। চারিদিকে সব পরিচিত জন, কেউ যেন কোনোভাবে সন্দেহ না করে। চাপা আতঙ্কে ফিসফিস করে বলল, অন্তত আমার মনে হচ্ছে এইমাত্র আমিনকে দেখলাম। অনন্ত চমকে তাকালো, হুম্বিতম্বি করে বলল, কি? কোথায় সে হারামজাদা? জাবিন খপ করে ওর বাহু ধরে চোখের ইশারা করলো। উত্তেজিত হওয়া যাবে না। অনন্ত একবার সংশয় উচ্চারণ করলো, দোস্ত, ভুল দেখিনিস তো? চোখে আবার কালার লেন্স পড়েছিস? উল্টো পাল্টা দেখতে পারিস। এই বিল্ডিংয়ের ওপর নিচ সব তলাতেই আজ প্রোগ্রাম চলছে। অন্য কারোর চেহারার সঙ্গে গুলিয়ে ফেলতে পারিস। জাবিন দ্বিধায় পড়ল। সত্যি কি ভুল দেখলো? কিন্তু ওর যে মনে হলো আমিন এদিকেই তাকিয়েছিল। বেশ কিছুদিন হলো তার কোনো উৎপাত নেই। কোনো কিছু ঘটাবে না তার কি নিশ্চয়তা? জাবিন মাথা নেড়ে বলল, আমিও আবছায়ে দেখেছি, কিন্তু চোখের ভুল ভেবে এড়িয়ে গেলেই বিপদ। সে সত্যি হয়ে থাকলে নিশ্চয়ই কিছু ঘটাতে এসছে। আমিন যেরকম ডেসপারেট, তাতে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে পারে। অনন্ত চিন্তায় পড়ল। এক ছাপোষা ছেলে থেকে মদ গাঁজাখোর শয়তান হয়ে তাদের শান্তি কেড়ে নিয়েছে সাইকোটা। এ দৃশ্য তার সহ্য করার নয়। জাবিন ভাবলো ভাইয়াকে জানাবে। ভেতরে ঢুকে দেখলো এক ঝাঁক মানুষ বর বউকে ঘিরে গম গম করছে। এ অবস্থায় কি করে ভাইয়াকে আড়ালে টেনে আনবে বুঝে উঠতে পারলো না। আর কে আছে জানানোর?
সাউন্ড সিস্টেমের বিটের সঙ্গে মস্তিষ্কে টং করে বেজে উঠল নিঃশান্তির নামটি। তাকে জানাতে হবে। জাবিন চারিদিকে আতিপাতি করে নিঃশান্তকে খুঁজল। জীবনে এতটা মরিয়া হয়ে বোধহয় সে কাউকে খোঁজেনি। 2 হাতে লেহেঙ্গা আঁকড়ে ধরে সে হালময় ছুটছে। দৃশ্যটা দেখতে সুন্দর লাগলেও সেই রূপসীর মনের মধ্যেও কি ঝড় উঠেছে তা জানার সাধ্যই কারণেই। অতিথিরা কেউ খাওয়া দাওয়ায় ব্যস্ত, কেউ খুশ গল্পে। কয়েকজন জাবিনকে ডাকলো সেলফি তুলতে। সমবয়সী সুন্দরী মেয়েরা পাত্তা না পেয়ে ভাবলো ধনীর আদরের দোলালির অহংকার বেশি। কে কি ভাবলো তা নিয়ে জাবিন চিন্তিত নয়। সে ছুটতে ছুটতে চাঁদনি বেগমের সামনে পড়ল। উদ্বেগের সঙ্গে প্রশ্ন করলো, দাদি, নিশান্ত কোথায়? তুমি আমাকে বলতে পারো? চাঁদনি বেগম নাটবুকে অস্থির ভঙ্গিতে ছুটতে দেখে ভ্রুকুটি করলেন। চোখের চশমাটা ঠিক করে বললেন, দেখছি তো তোর চোখের মাঝে একদিনেই স্বামীকে চোখে হারাচ্ছিস। নাতিটা গম্ভীর হলেও বউয়ের মন জয়ের গুণ আছে বলতে হয়। চাঁদনি বেগম চাপা স্বরে রসিকতা করলেন। জাবিন বিব্রত হলো, বুঝলো দাদির কাছে সুদুত্তর নেই। সে আলগোছে সরে গেল সেখান থেকে। হল রুমের প্রবেশ পথে মিষ্টিকে উকে ঝুঁকে মারতে দেখা যাচ্ছিল। জাবিন এই মেয়েকে দুদিনে দেখে বুঝেছে মাছির মতো নিঃশান্তের আশেপাশে ভনভন করতে বেশ পছন্দ করে। অনুমান করলো নিশান্ত হয়তো সেদিকেই আছে। মিষ্টির কাছে গিয়ে ব্যস্ত ভঙ্গিতে প্রশ্ন করলো, নিশান্তকে দেখেছো? মিষ্টি কপাল কোচকালো। মেহজাবিন আপুকে তার পছন্দ, কিন্তু কয়েকদিন ধরে নিঃশান্তের সঙ্গে তাকে বেশ দেখা যাচ্ছে। হাব ভাব সুবিধার লাগছে না। আজ আবার নাম ধরেও ডাকলো। মিষ্টি বলেই বসলো, তুমি নিশান্ত ভাইয়ার নাম ধরে ডাকছো আপু? উনি তো তোমার চেয়ে অনেক বড়। নারীসুলভ পজিটিভনেস না চেনার মতো বোকা মেহজাবিন নয়। মিষ্টির এই পজিটিভনেস তার একদমই ভালো লাগলো না। শীতল গলায় পুনরায় বলল, তুমি কি জানো নিশান্ত কোথায়? এইবার তার নিঃশান্ত ডাকটা আগের চেয়েও জোরালো শোনালো। মিষ্টি অবাক হয়ে জবাব দিল, বাইরে যেতে দেখেছিলাম। মিষ্টির বাকি কথা পেছনে ফেলেই মেহজাবিন বেরিয়ে গেল। নিশান্ত পার্কিং লটের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলছে। গতকাল থেকে তার মন মেজাজ ভালো। যে বিপদ ধেয়ে আসছিল তার রোধের প্রথম পদক্ষেপ সফল। বিয়ের পর থেকে সে একের পর এক সুখবর পেয়ে চলেছে। শুধু বউটাকে পাচ্ছে না। ফোনে কথা বলতে বলতে নিশান্ত যেই না পিছু ফিরল, সঙ্গে সঙ্গে একটি নারী দেহ তার বুকের সঙ্গে সজোরে ধাক্কা খেলো। 1 সেকেন্ড সময় ব্যয় না করে নিশান্ত তাকে এক হাতে আঁকড়ে ধরতেও ভুলল না। মনে মনে ভাবলো বউকে পাচ্ছে না, অমনি বউ বুকে এসে হাজির। তার ভাগ্যটা আজকাল একটু বেশি সদয় আচরণ করছে মনে হচ্ছে। জামিন হাঁপাচ্ছে। লিফট বিজি পেয়ে সিঁড়ি বেয়ে ছুটে নেমেছে। ঘন ঘন নিঃশ্বাসের সবটুকু স্পর্শ ঠেকছে নিঃশান্তের ইস্পাত কঠিন বুকে। এই যে নিঃশান্তের একটা হাত তাকে লতানু শেকরের মতো আঁকড়ে ধরে আছে। এ নিয়ে ভেবে সময় ব্যয় করলো না ও, বরং সংবাদ জানানোটাই মুখ্য তার কাছে। এদিকে নিঃশান্তের সন্ধানে মেহজাবিনকে ছুটে বের হয়ে যেতে দেখে মিষ্টির সন্দেহ হয়। সে পিছু নেয় জাবিনের, আর নিচে নামতে এই বিস্ময়ে দেখতে পায় নিঃশান্ত বিনা সংকোচে মেহজাবিনকে নিজের বুকের ছাতিতে আগলে নিয়েছে। দৃশ্যটা কয়েক সেকেন্ডের হলেও মিষ্টির কাছে সাধারণ মনে হলো না। তার মন বলে উঠল এই দুজনের ভিতর গোপন কিছু আছে। নতুবা এমন নিঃসংকোচ মাখামাখি কেন? অনন্ত নিজেও আমিনের সন্ধানে নিচে নেমেছিল। পার্কিং লটের কাছে মিষ্টিকে লুকিয়েও বিস্ময়ে তাকিয়ে থাকতে দেখে ও কাছে গিয়ে ফিসফিস করে বলল, লুকিয়ে কি দেখছো? মিষ্টি ভূত দেখার মতো চমকে উঠেও নিজেকে সামনে নিল। অভিযোগের কণ্ঠে বলল, দেখুন মেহজাবিন আফুকে কিভাবে ধরেছে নিশান্ত ভাইয়া, এটা কি স্বাভাবিক? আমি তো জানি বাংলাদেশের কালচারের ছেলে মেয়েরা এতটা কাছাকাছি আসা আর দিসটুকুঠু খারাপ জিনিস। অনন্ত ওদের এক পলক দেখে হাই তুলল। তার আর চিন্তা নেই। ভাইয়ার আদরের বউ আগে সংবাদ নিয়ে হেড অফিসে পৌঁছে গেছে। যা করার হেড অফিসে করুক। সে মিষ্টিকে ধমক দিয়ে বলল, বাংলাদেশে কালচারের অন্য অন্তরক্তা লুকিয়ে দেখাও দৃষ্টিকর। ওদের ব্যাপার ওদেরকেই বুঝতে দাও। তুমি ভিতরে যাও এক্ষুনি। অনন্ত প্রায় টেনে নিয়ে গেল মিষ্টিকে। নিঃশান্ত ফোনে কথা বলেই যাচ্ছে, কিন্তু কুচকানো কপালে চেয়ে আছে জাবিনের দিকে। কিছুক্ষণ হু হা করে ফোন কাটল সে। এরপর অস্থির রমণীকে জিজ্ঞেস করলো, এভাবে ছুটছিলে কেন? আমিনকে দেখেছি আমি।
নিশান্তের কপাল কুঁচকে এলো, চোখজোড়া ভাটার মতো জ্বলে উঠল। এমন একটা সন্দেহ তার মনেও ছিল। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায়, কখন? বিল্ডিংয়ের পেছন সাইডে। ওকে দেখে আপনাকে খুঁজতে খুঁজতে এলাম। ধরুন 5 মিনিট সময় অতিবাহিত হয়েছে। ওপরে যাও। আমাদের নিরাপত্তা কর্মীর চোখ এড়িয়ে ভেতরে ঢুকতে পারবে না ও। বাইরে থেকে কি করে সেটা দেখছি। মেহজাবিন মানতে পারল না। যেখানে আমিন ফাঁকি দিয়ে বাড়িতে ঢুকে গেছিল, আর এটা তো ভাড়া করা হল। নিশান্ত ওকে দাঁড়িয়ে থাকতে দেখে আবার বলল, ভেতরে যাও। হুট করে চারিদিক কাঁপিয়ে ব্যাপক শব্দ হলো। জামিন আকস্মিক শব্দেই কেঁপে উঠল। কিছুক্ষণের ব্যবধানে আরও একটি শব্দ হলো। নিশান্তের অভিজ্ঞ শ্রবণ শক্তি চট করে বুঝে ফেললো এটা কারো বেপরোয়া পিস্তলের গর্জন। চারিদিকে হুলস্থুল শুরু হলো। নিশান্ত এক ঝটকায় জাবিনের পলকা দেহটিকে টেনে নিয়ে পার্কিং লটের মোটা থামের আড়ালে চলে গেল। তার অপর হাত ইতিমধ্যে পকেট থেকে রিভলভারটা বের করে নিয়েছে। মেহজাবিনের মনে হচ্ছে এখনই দম আটকে মারা যাবে। নিশান্তের ভারী দেহটি কোনো রূপ জড়তার বালাই ছাড়াই তাকে থামের দেয়ালের সঙ্গে সজোরে চেপে ধরেছে। দুজনের মাঝে সামান্যতম দূরত্ব নেই। এতটা গভীর স্পর্শে বোধহয় প্রথম তাদের কাছাকাছি আসা। জাবিন প্রচণ্ড রাগে কিছু বলতে চাওয়ার আগেই নিশান্ত রাঙা ঠুটে আঙ্গুল ছুঁয়ে দিল। খুনে চোখের ইশারায় বোঝালো টু শব্দটি করা নিষেধ। থামের একপাশ দিয়ে মাথা বের করে আশপাশ অবলোকন করল সে। জাবিন অনবরত ছটফট করতে থাকলে এক পর্যায়ে দাঁতে দাঁত চেপে ক্ষীণ স্বরে বলল, এখানে রোমান্স করার মোডে নেই আমি। ইউ হ্যাভ টু কোঅপারেট উইথ মি। মেহজাবিনের কান গাল আকস্মিক লাল হয়ে উঠল। একটু আগে নিশান্ত যখন ওকে এক হাতে আগলে ধরলো, কোনো সংকোচ হয়নি। সেটা ছিল আশ্বাসের ভরসার আলগা বাঁধন। এটা মোটেও তা নয়, নিঃশ্বাস আটকে দেওয়ার মতো শক্ত বাঁধন। তার উপর নিশান্তের গায়ের পুরুষালী গম্ভীর ও তীব্র গন্ধটা তাকে আরো কুণ্ঠাসা করছে। ও ফিসফিস করে বলল, জঙ্গলি লোক, আপনার কংক্রিটের মতো দেহের চাপে আমি ভর্তা হয়ে যাচ্ছি। ভার আলগা করুন। ও আচ্ছা, এটা তোমার শরীর। আমার কংক্রিটের দেহ তো শিমুল তোলার নরম বালিশ ভেবে ভুল করেছিল। মেহজাবিন ঢোক গিলে বারবার এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে লাগলো। লজ্জায় ওর নাকের ডগা অব্দি লাল হয়ে উঠেছে। জড়তা লুকাতে বারবার চোখের পলক ফেলছে। আরও একটা আঙ্গুলির শব্দে নিশান্তের বুকের সঙ্গে লেগে থাকা মেয়েটি কেঁপে উঠল। ওর নাস্তা নাবুদ অবস্থা দেখে নিশান্ত ক্ষীণ গা জ্বালানো হাসিটা দিয়ে বলল, তোমার টাইমিং ভীষণ বাজে। যখন লজ্জা পাওয়া উচিত তখন ঝগড়া করো, আর এখন বিপদের মাঝে দাঁড়িয়ে সব লজ্জাবোধ জেগে উঠছে। বিচিত্র নারী তুমি। মেহজাবিন কাদো কাদো হয়ে গেল। তার মনে হলো নিশান্তের খুঁচা মারা কথার চেয়ে বিপজ্জনক কিছু পৃথিবীতে নেই। বিয়েবাড়ি এই শব্দটির সঙ্গে উৎসব, হইচই, হাসি, মজা, সাজগুজ ইত্যাদির সম্পর্ক যেন অবিচ্ছেদ্য। সেই সঙ্গে বাঙালি বিয়ের এক একটি রীতি, যেমন গেট ধরে টাকা আদায়, বরের জুতো চুরি, হাত ধোয়ানো, রুসমত ইত্যাদিও আমেজে পরিপূর্ণ হয়। এমন একটি সুখকর অনুষ্ঠানের রীতি ঘটে চোখের জলে। সেই চোখের জল একটা বিচ্ছেদের, একটা নতুন বন্ধনের। তবে আজাদ বাড়ি কর্তৃক অনুষ্ঠিত আজকের বিয়ের প্রোগ্রামটা যেন ফুটে উঠছে না। সকলের আনন্দ অনেকটা স্ফুলিঙ্গের মতো ধাপ করে উপরে উঠে আর পর নিঃশেষ হয়ে যাচ্ছে। এর কারণ গতকালের আকস্মিক ঘটনা। দুর্বৃত্তরা হঠাৎ গুলাগুলি করে পুরো আমেজে জল ঢেলে দিয়েছে। প্রতিটি মনে সঞ্চার করেছে আতঙ্ক। ফলশ্রুতিতে দেখা গেল বিয়ের প্রোগ্রামে অতিথি যা আসবার কথা ছিল এসেছে তার অর্ধেক। তাদেরও ফোন করে বলে কয়ে আনতে হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। কনভেনশন হলের সুরক্ষা ব্যবস্থাও দ্বিগুণ করা হয়েছে। তবু গতকালের আতঙ্ক কাটছে না। নিশান্তের কোর্সমেট মেজর সজল এসেছে বিয়েতে। এলিজিবল ব্যাচেলর বলতে যা বোঝায় তাকে ঠিক তেমনই বলা যায়। নিশান্তের সঙ্গে সজলের পরিচয় ক্যাডেট কলেজে পড়াশোনা থেকেই। সেই সূত্রে পরিবারের উৎসবে আমেজে তার নিমন্ত্রণ থাকে বাধ্যতামূলক। কিন্তু আর্মির বাধা ধরা চাকরিতে কখন কোথায় পোস্টিং হয় আর কখন ছুটি মেলে তার ঠিক নেই। ফলে নিমন্ত্রণ রক্ষা করা আর হয়ে ওঠে না।
এবার সজল ঢাকা সেনানিবাসে থাকায় নিমন্ত্রণটা ফসকাতে দেয়নি। সজল টিভি চ্যানেলেই শুনেছে গতকালের আকস্মিক গোলাগুলির কথা। কেউ হতাহত না হলেও অজ্ঞাত বন্দুকধারী পালাতে পেরেছে। প্রতিটি সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়ায় সে খবর ঠাঁই পেয়েছে। শহরের অভিজাত একটি কনভেনশন হলে এমন ঘটনা বিরল। ইতিমধ্যে অজ্ঞাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে হল কর্তৃপক্ষ থেকে। তাদের সুনামও বিনষ্ট হয়েছে এই ঘটনায়। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সজল বন্ধুকে বলল, তোদের সাহস আসে বলতে হবে, এমন ঘটনার পরও আয়োজন থামিয়ে রাখিসনি। যাক, এই সুযোগে দাওয়াতটা তো খেতে পারলাম। নিঃশান্ত জবাব না দিয়ে স্মিত হাসলো। মুদ্রার এপিঠ ওপিঠের মতো গতকালের বন্দুকধারীর আকস্মিক গুলিবর্ষণ ঘটানোর পেছনেও আরেকটা গল্প লুকিয়ে আছে। সে খবর মিডিয়ার হাতে পৌঁছায়নি। নিঃশান্ত ব্যতীত ভিন্ন কেউ জানেও না। গতকাল দুর্বৃত্তের গুলিবর্ষণের প্রথম টার্গেট ছিল সিসিটিভি ফুটেজ। সে বাইরের সিসিটিভিগুলো বিনষ্ট করে, এরপর অগ্রসর হয়ে ভেতরের দিকে। গুলিবর্ষণকারী যে ডেসপারেট হয়ে এলোমেলো গুলি করছিল তা তার গোলাগুলির ধরনই বলে দেয়। নিঃশান্ত আগে মেহজাবিন সহ পার্কিং লটের আরও কয়েকজন ব্যক্তিকে নিরাপদে হলের ভেতরে প্রবেশ করিয়ে বাইরে থেকে গেট আটকে যায়। এরপর পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাত ব্যক্তিটি পিছু হটে যায়। এত সহজে পিছু হটে যাওয়া দেখে সহজে অনুমান করা যায় ব্যক্তিটির উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়া। যে কাজ করতে সে সক্ষম হয়েছিল। তবে নিঃশান্ত হার মানে না। সে ধাওয়া করে হলের পেছনের রাস্তায় উঠে। নিঃশান্তের স্পষ্ট মনে আছে আধো অন্ধকার গলিতে তার রিভলভার থেকে বের হওয়া একটা বুলেট সরাসরি সে অজ্ঞাত ব্যক্তির শরীরে বিঁধেছে। যদিও ব্যক্তিটাকে সে ধরতে পারেনি, তবে বুলেট বিদ্ধ হবার প্রমাণস্বরূপ তার ব্লাড মিলেছে পথের উপর। হয়তো আশেপাশে কোথাও গাড়ি ছিল, একটানে চলে যেতে পেরেছে। পেছন দিককার সিসিটিভি নষ্ট হওয়ায় নিঃশান্তের এই কর্মটি কেউ জানতে পারেনি। তার রিভলভার থেকে বের হওয়া দুটো গুলিকেও সকলে সেই দুর্বৃত্তের ভেবে নিয়েছে। নিঃশান্ত তৎক্ষণাৎ ব্লাড স্যাম্পল কালেক্ট করে নিতেও ভুলেনি। ওই জ্যান্ত পুরিটা কে রে? সজলের কথায় নিঃশান্তের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তার বন্ধু মুগ্ধ নয়নে চেয়ে আছে ভোরের সূর্যের মতো টকটকে লাল জামদানি শাড়ি পরা মেয়েটির দিকে, যে কিনা দুদিন আগে নিঃশান্তের বইয়ের স্বীকৃতি পেয়েছে। নিঃশান্ত ছোটো করে জবাব দিল, আমার একমাত্র বেআইন। বরের বোন? সজলের গলায় উচ্ছ্বাস টের পাওয়া গেল। ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে তা বুঝতে ওর খুব একটা অসুবিধা হবার কথা নয়। রাজেন্দ্র রানী সেজে মেহজাবিন হলময় ঘুরে বেড়াচ্ছে। বসন্তের হাওয়ায় দোলায়মান লতাঞ্জের মতো তার কানে ঝুমকা দুলছে। উচ্ছল ঝর্ণার মতো কলকল করা হাসি, চুরির রিনিঝিনি ছন্দ কিংবা দমকা হাওয়ার উড়ে বেড়ানো এলোকে সে যেন সন্তর্পণে একরূপ কথা রচনা করছে। শরতের খেয়ালি মেঘের মতো সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করছে। এদিকে তার রূপ মুগ্ধদের দেখে যে কারো বুকের ভেতর ফনা তোলা সাপ ফুস করে উঠছে, সেদিকে বোধ হয় বিন্দু মাত্র খেয়াল নেই। সজল আগ্রহের সঙ্গে মেহজাবিনের সঙ্গে আলাপ করতে চাইল। বাড়িতেই বিয়ের কথাবার্তা চলছে, মেয়ে দেখা হচ্ছে, কিন্তু কাউকে মনে লাগছে না সহজে। কাজেই এমন এক্সপ্রেস বিউটি যে ওর পছন্দের তালিকায় শীর্ষে থাকবে তার বলার অপেক্ষা রাখে না। সজল যেই মাত্র ভাবছিল মাকে বলবে মেহজাবিনের কথা, তখনই গম গমে কণ্ঠটি মুগ্ধতা ছিঁড়ে প্রবল অধিকার বোধ নিয়ে বলে উঠল, শি ইজ মাইন, সো বি কেয়ারফুল। সজল হতভম্ব হয়ে গেল। কথাটা বোধগম্য হওয়া মাত্রই বিস্ময়ে তাকালো। যতদূর জানত বৈমানিক শিলার সঙ্গে নিঃশান্তের একটা উড়ু উড়ু সম্পর্ক তৈরির সম্ভাবনা ছিল। সেটাকে পায়ে ঠেলে শেষে বোনের ননদে মন থমকালো। সজল মনে মনে আপসেট হলো। মুগ্ধতা শুরু হবার আগেই ধূলিসাৎ হয়ে গেছে। তবু বন্ধুত্বকে বিব্রত না করতে স্মিত হেসে বলে উঠল, মজা করছিলাম। শেষে বৈমানিক সে বিয়েনের মজলি। বৈমানিককে কখনো ধরিনি, বেআইনকে কখনো ছাড়িনি। নিঃশান্ত পাতলা একটি হাসি টানল ঠোঁটে। গৌরবের মুকুট যেন সেই হাসিতেই শোভা পায়। নিঃশান্ত বন্ধুকে ডেজার্টের কাপ এগিয়ে দিয়ে উঠে গেল। মেহজাবিনের শাড়ির আঁচলটা একটু বেশি লম্বা হয়ে গেছে, লাল গালিচার মতো মেঝেতে লুটিয়ে আছে।
নিঃশান্ত এগিয়ে গিয়ে নিঃসংকোচে আঁচলটা তুলে নিল। পেছন দিক থেকে পেঁচিয়ে এনে ডান হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, আঁচল অতি সংবেদনশীল বস্তু। এর দ্বারা যেমন নারী রূপ গোপন করা যায়, আবার উন্মুক্ত করা যায়। তোমার উন্মুক্ততা উপভোগ করার অধিকার একমাত্র আমার। একে সামলে রাখো। মেহজাবিন বিমূঢ় হয়ে আঁচল ধরল। গতকালের পর থেকে সে পারতপক্ষে নিঃশান্তের মুখোমুখি হতে চাইছে না। জীবনের কিছু দুর্বলতম মুহূর্ত থাকে যা মানুষকে না চাইতেও তার চিরাচরিত স্বভাবের বাইরে নিয়ে যায়। জাবিনের জীবনের দুর্বলতম ক্ষণ ছিল গতকাল, যা ওকে আরও বেশি খোলস আবৃত করেছে। অন্যদিকে নিঃশান্তকে করেছে খোলসহীন। সে ডুবন্ত গধূলির সবটুকু রং নিজের গালে ধারণ করে এক ছুটে নিঃশান্তের সামনে থেকে সরে গেল। ওদের আঁচল গুছিয়ে দেওয়ার দৃশ্যটি দূর থেকে মনোযোগ দিয়ে দেখল মিষ্টি। ভ্রু কুঁচকে বলল, সামথিং ইজ ভেরি ফিশি। অন্যদিকে নিঃশান্ত চাঁদনি বেগমের কাছে আর্জি পেশ করলো, দাদি, মেহজাবিন আর আমার সম্পর্ক নিয়ে আগামীকাল ঘোষণা দেবে তুমি। চাঁদনি বেগম নাতির কণ্ঠে চিন্তার আভাস পেলেন। অকারণে কোনো কথা সে বলে না। তিনি বললেন, তো শাশুড়ি তো কড়াভাবে নিষেধ করেছে কাউকে জানাতে। নিঃশান্ত অবগত সে ব্যাপারে। তার ব্যবসায়ী চালাক শাশুড়ি এ কথা এমনি এমনি বলেনি। তবু শাশুড়ির রাগ মাথা পেতে নিতে মনস্থির করে বলল, মেহজাবিনের সঙ্গে ভবিষ্যতে সংসার বাঁধতে চলেছি, এটুকু জানালেই হবে। বাকিটা আমি বুঝে নেব। রিসেপশন পার্টি অ্যারেঞ্জ হয়েছে সে এক বাড়ির পক্ষ থেকে, আর এটি এই অনুষ্ঠানের সবচেয়ে জমকালো আয়োজন। ব্যবসায়ী মহল থেকে রাজনীতিবিদ সকলেই নিমন্ত্রিত। এমনকি সে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত সকল কর্মীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এলাহি আয়োজনের মাধ্যমে সে এক বাড়ির বউকে জনসম্মুখে আনা হয়েছে। শাওনের পরনে আজ দিল্লি থেকে আনা এক্সক্লুসিভ লেহেঙ্গা। মেহজাবিনের জন্য একই ডিজাইনের গাউন আনা হয়েছে। হালকা ডায়মন্ডের গয়নার সাথে তার সাজ আজ রাজকন্যার মতোই লাগছে। আগত অতিথিরা ওদের আপ্যায়নে আভিজাত্যে প্রশংসায় ভাসছে। অন্যদিকে নিঃশান্ত তার ফোনে আসা মেসেজটা দেখছে মনোযোগ দিয়ে। সময় ঘনিয়ে এসেছে, একটু পরেই বেরিয়ে যেতে হবে। তার আগে কিছু কাজ করে না গেলে অশান্তি রয়ে যাবে। জাওয়াতকে ইশারায় ডেকে তার দায়িত্ব বুঝিয়ে দিল। জাওয়াত বলল, আর ইউ শিওর? ইয়াপ, কাটা দিয়েই কাটা তুলতে হয়। শুধু দমে যাবি না, আমি একটু পরেই রওনা হচ্ছি। না ফেরা অবধি আমার বউয়ের সুরক্ষার দায়িত্ব তোর। ফিরে এসে বুঝে নেব। জাওয়াত মুচকি হেসে বলল, আমার পরিবার আমার প্রাণের অংশ। তাদেরকে স্পর্শ করতে হলে আমার পাঁজর ভেদ করতে হবে। তুই অপারেশন শেষ করে সুস্থ হয়ে ফিরে আয়। আমার প্রাণের অংশকে বুঝে নিতে হবে। ঠিক তখনই চাঁদনি বেগম কারোর সঙ্গে আলাপ না করে, কারো অনুমতির অপেক্ষা না করে স্পিকারে একটি ঘোষণা দিয়ে বসলেন। অদূর ভবিষ্যতে ওনার বড় নাতি নাফিউন আজাদ নিঃশান্তের সঙ্গে শেখ বাড়ির একমাত্র কন্যা মেহজাবিন শেখ মিহা সাংসারিক বন্ধনে আবদ্ধ হতে চলেছে। তারই স্বীকৃতি স্বরূপ আজ ওদের আংটি বদলের ছোট্ট একটা সারপ্রাইজ আয়োজনেরও ব্যবস্থা করা হয়েছে। মিসেস সুমা ও মেহজাবিন এই ঘোষণায় স্তব্ধ হয়ে গেল। বাকিদের উল্লাস বেড়ে দ্বিগুণ হলো। হল ভরা মানুষের সামনে নিঃশান্ত দৃঢ়তার সঙ্গে মেহজাবিনের অনামিকায় নিজের স্বাক্ষর তুলে দিল। সেই আংটিটা যা সে মেহজাবিনকে দিয়েই পছন্দ করেছিল। নিঃশান্ত ঝুঁকে ওর অনামিকায় একটা চুমু খেলো আলতো করে। হলময় উল্লাস ধ্বনি উঠল। নিঃশান্ত স্মিত হেসে বলল, অতীতে চর মেরেছিলাম কিছু ব্যক্তির সামনে, সেই ক্ষোভ আজও ভুলতে পারোনি। আজ হাজারো মানুষের সামনে চুমু খেলাম। আশা করি এই স্পর্শও মনে রাখবে। আমি হারিয়ে গেলেও আমার স্পর্শকে কোনো দিন ভুলে যেও না। নির্বাক মেহজাবিনকে ফেলে নিঃশান্ত লোক সমাগমে মিলিয়ে গেল। দুপুরের পর থেকেই থেমে থেমে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি চোখে লাগলেও গায়ে না লাগার মতোই। গম্ভীর আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি রানী স্বচ্ছ আকাশ হতে ধুলো জড়ানো ভূমিতে নেমে আসতে একটু সাজগুজ করে নিচ্ছেন। আগে দাস দাসীদের পাঠাচ্ছেন ধুলোদের উর্বার স্পর্ধা স্তিমিত করতে। এরপর তিনি স্বচ্ছ জলের জুতো পায়ে বিশাল শূন্য সামন্ত নিয়ে নেমে আসবেন। হেমন্তে এমন বৃষ্টিকে বলে শীত নামানো বৃষ্টি।
এই বৃষ্টি তার বান্ধবী শীতকে নিমন্ত্রণ করে উত্তরের হিমালয়ের হিমরাজ্য থেকে উড়িয়ে আনে। বান্ধবীর নিমন্ত্রণ রক্ষায় শীতকাল 2 থেকে 2.5 মাস বেরিয়ে এরপর আবার ঋতুরাজ বসন্ত দ্বারা নির্বাসিত হয়। আহত যুবকটির কাছে এই মুহূর্তে ধীরে ধীরে বৃষ্টিকে ঝামেলা ছাড়া কিছুই মনে হচ্ছে না। এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর অসহ্য যন্ত্রণায় শরীর বেশি আছে। হঠাৎ হঠাৎ ক্ষতের ব্যথায় ঘায়ে লেগে যেন আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়। বুলেটের ধার এত ভয়ঙ্কর হয় সেটা অস্ত্র চালানোর আগেও জানা ছিল না। যাই হোক, জীবনে সব কিছুর স্বাদ নেওয়া উচিত ভেবে মনে মনে নিজেকে সান্ত্বনা দিল সে। তার হাত পা ফ্যাকাশে হয়ে গেছে, শরীর জুড়ে অবসাদ ও দুর্বলতা। ডাক্তার বলেছে রক্ত দিতে হবে। কম রক্তক্ষরণ তো হলো না। 2 রাত ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কিছুই নেই। সিগারেটের ফিল্টারে 1-2 শুকটান দেওয়া ছাড়া আর কিছুই স্পর্শ করার উপায়ও নেই। আগেই হারামজাদা যন্ত্রণার চিকিৎসা দরকার। ডাক্তার 1 গাদা ওষুধ দিয়েছে, সেই বড়িগুলো খেতে গেলে ওর অন্য একটা বড়ির কথা মনে পড়ে, যা খেলে নিজেকে অন্য এক দুনিয়ার বলশালী মানুষ মনে হয়। অবস্থার একটু উন্নতি হোক, এরপর সেই লাল বড়ি খেয়ে পুনরায় মন মেজাজ চাঙ্গা করে নেবে। জীবনে এত সমস্যা কই থেকে এলো? শাওন। হ্যাঁ, সব সমস্যার মূলে ওই আজাদ বাড়ির মেয়ে নিবেদিতা আজাদ শাওন। শালে তার শান্তি কেড়ে নিয়ে এখন স্বামীর বুকে আজর খেতে ব্যস্ত। আজকে তো বউ ভাত, এলাহি আয়োজন। নেতা আমলা থেকে শুরু করে এলাকার কুকুর বিড়ালেরও পেট ভরবে। এদিকে তার মুখে রুচি নেই। নর্দমা থেকে 1 খাবলা দুর্গন্ধযুক্ত কাদামাটি খেলে যেই স্বাদ, বিরিয়ানি খেলেও একই স্বাদ মনে হবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এভাবে অকেজো হয়ে যাচ্ছে। না, এবার একটু যত্ন প্রয়োজন। কাঁধের ব্যথাটা আবারও আত্মা কাঁপিয়ে চিনচিন করে উঠল। কি বুলেট রে ভাই! সুযোগ পেলে একটা বুলেট ওই জানোয়ার আর্মির বুকে ঢুকবে, বেড়ে যাবে হিরোগিরি। শালা ইদানিং শিল্পপতির সুন্দরী মেয়েটার আশেপাশে ঘুরতো। দুপুরে নাকি ঘোষণা দিয়েছে আংটি বদল করে ফেলেছে, একেবারে বিনা মেঘে বজ্রপাত। এবার খেলা জমবে। হা। রিক্সার ক্রিং ক্রিং শব্দ মাথা ধরিয়ে দিল। বুড়ো রিক্সাওয়ালা চিৎকার করে বলল, এই মিয়া, মরবার শখ জাগছে, রাস্তার সাইডে হাঁটেন। সে মেজাজ সামলে সরে দাঁড়ালো। হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তেরও খোঁজ করেছিল। ওই শালাদের উপরেও ভরসা নেই, রক্তে ভেজাল দিতে পারে। ভেজালের দুনিয়ায় যেখানে নিজের চরিত্র ভেজালে দূষিত, সেখানে অন্য কিছু পরিশুদ্ধ পাওয়া বিলাসিতা। এরপরেও খোঁজ লাগিয়ে একজন দাতা পাওয়া গেছে, আজ ব্লাড দিতে আসবে। একটা সিগারেট ধরিয়ে সে অপেক্ষা করতে লাগলো। বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ঝুঁকিপূর্ণ। কে কখন সন্দেহ করে পুলিশে খবর দিয়ে বসে। একটা চ্যাংড়া ডাক্তারকে টাকা দিয়ে ম্যানেজ করা গেছে বলে রক্ষা। টাকার ঘ্রাণের চেয়ে মারাত্মক নেশা দুটি নেই। ফকির থেকে আমির, সভ্য থেকে অসভ্য, সবাই টাকার নেশায় বুধ। আর সে একটু গাঁজা টানলেই নেশারুর উপাধি পায়। পৃথিবীর উপর বিরক্তি উগরে খ্যাক করে একদলা থুতো ফেলল পথে। পকেট থেকে ফোন বের করে সময় দেখল 3টে বাজে। বৃষ্টিটা আবারও জ্বালাচ্ছে। এবার ক্লিনিকে ঢুকে যেতে হবে। জ্বলন্ত সিগারেটটা ফেলে সে ক্লিনিকে ঢুকলো। ডাক্তারের চেম্বার খুঁজে বের করলেও ডাক্তার জানালো ব্লাড ডোনার কিছুক্ষণের মধ্যেই আসছে। সে ক্লান্তিতে সারিবদ্ধ ওয়েটিং সিটে বসে পড়ল। এরকম দেহে আরামের পরশ একটু ঝিমুনি ভাব এনে দিয়েছিল। হঠাৎই পেছন থেকে মাথার পিস্তল ধরে একটি দরাজ স্বর বলে উঠল, কট ইউ মাই ডিয়ার আমিন। লুকোচুরিটা তুমি ভালোই পারো দেখছি। নাও ইটস মাই টার্ন। আমিন ঘাড় ঘুরিয়ে একজন শিকারীর আগ্রাসী দৃষ্টি দেখতে পেল। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ। দীপশিখার আলো জ্বলে উঠেছে। বাড়ির বড় মেয়ের বিয়ের আয়োজনের উপলক্ষে দীপশিখা যেন সত্যিকার অর্থে একটি প্রদীপ রূপে সেজেছে সপ্তাহখানিক ধরে। চারিদিক তলিয়ে যখন আধার নামে, প্রকৃতি আলোহীনতায় তড়পায়, শহরের বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা সম্ভ্রান্ত দীপশিখা মহল তখন রাতের বুকে মিটমিট করে জ্বলা প্রদীপ হয়ে শোভা পায়। তার উল্টো দিককার সাদা মার্বেল পাথর খচিত হোয়াইট হাউস আজ অন্ধকারে ঠাসা। বাড়ির মালকিন সুলেখা প্রাণ প্রাচুর্যে ভরপুর একজন মানুষ বলেই সাদা বাড়িটাও রঙিন হয়ে থাকে সর্বদা। আজ সুলেখার মনে অসময়ে আসরে মেঘ জমেছে। অভিমানী বালিকার মতনই গাল ফুলে বসে আছেন। ওনার এই অভিমানকে সম্মান জানাতেই হোয়াইট হাউস আজ স্বল্প আলোয় শোক পালন করছে। একটি পরিবারের সঙ্গে ছোটবেলা থেকে মিলে মিশে থেকেছে। প্রতিটি মানুষের কাছে আলাদা আলাদা রকমের আদর শাসন পেয়েছে বলেই
বাড়ির একমাত্র নিরীহ সদস্য টফি তার মালকিনের মনোব্যথা বেশ বুঝতে পারছে। সুলেখা আগেও খেয়াল করেছেন টফি অন্যের মন খারাপ হওয়াটা সহজেই অনুমান করতে পারে। এরপর মমতাময়ীর মতো পাশে বসে ল্যাজ নেড়ে গা ঘষে আদর করে প্রকাশ করে। কেউ কাঁদলে জড়িয়ে ধরতে হয়, পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিতে হয়। এই বিষয়টাও শখ করে দিলশান শিখিয়েছে। বাধ্য ছাত্রের মতো ধবধবে সাদা রঙের ও নিষ্পাপ মনের টফি তা রপ্ত করেছে বলেই এখন সে সুলেখার গায়ে সামনের এক পা তুলে দিয়ে জিভ বের করে চেয়ে আছে। মাঝে মাঝে মিহি সুরে একটু আওয়াজও দিচ্ছে মনোযোগ পেতে। সুলেখা এই অবলাকে শ্রোতা বানিয়ে বলে চলেছেন, আমার কোনো দাম নেই এই সংসারে, আমি বনবাসে চলে যাব। টফি, তুই আমার সঙ্গে যাবি। টফি কুই কুই করে ফিরতে কিছু বলল। সে অনাবিষ্কৃত বর্ণমালার শব্দ শুনে সুলেখা আপ্লুত হয়ে তার মাথায় হাত বুলিয়ে বললেন, একটা কুকুরও আমাকে বোঝে, আর স্বামীর সন্তানই বুঝলো না, খাঁটি সোনা চিনল না। তুমি কি আবার শুরু করলে মা? হ্যাঁ হ্যাঁ, শুরু তো আমিই করি, তোরা আসিস না শেষ করতে। আমার আর কি, তোদের সাথেও আমি নেই, পাশেও নেই। এই সংসার এখন থেকে তোরাই সামলাবি। দিলশান হতাশ শ্বাস ফেলল। শাওনের বিয়ে খেয়ে এসে ওনারও শখ হয়েছে পুত্রবধূ আনবেন। দিলশানকে সে কথা বলা মাত্রই এক বাক্যে নাকচ করে বলেছে তার আরেকটু সময় প্রয়োজন। সে পর্যন্ত ব্যাপারটা মা ছেলের সমঝোতার মাঝে আবদ্ধ ছিল। মাঝখান দিয়ে দস্তগীর সাহেব ঘোষণা দিলেন, পাত্রী দিলশান পছন্দ করলে ঠিক আছে, কিন্তু সুলেখার পছন্দে বউ আনা যাবে না। শেষে দেখা যাবে বাড়িতে আরেকটা অ্যানিমেটেড কার্টুন ক্যারেক্টার চলে আসবে। তারপর থেকেই সুলেখা আধুনিক প্রজন্মের ভাষায় যাকে বলে সেন্টি খাওয়া মুড, সেই মুডে চলে গেছেন। এই সেন্টি মুড শব্দটাও তিনি নতুন শিখেছেন শুভার কাছ থেকে। দিলশান শাওনের গায়ে হলুদের প্রোগ্রামে গেলেও পরের প্রোগ্রামগুলোতে আর যেতে পারেনি, তার ডিউটি পড়ে গেছিল। তাছাড়া মনে মনে সে হয়তো এড়াতেও চাইছিল। গায়ে হলুদের ভয়ঙ্কর রাতটা তার এখনো হজম হচ্ছে না। নিজেকে কেমন অসহায় পুরুষ মনে হচ্ছে। একটা মেয়ে ঝড়ের গতিতে এসে ওর বুকের ভেতর প্লাবন বইয়ে দিয়ে গেছে। সেই প্লাবনে ওর সর্বস্ব বিলীন হওয়ার পথে। এর মাঝে বিয়ের কথায় তার বদ হজম হওয়ার জোগাড়। দিলশান তিক্ত মুখে বাড়ি থেকে বের হলো। টফি ছুটে পিছু নিল। তার সন্ধ্যার আদর পাওনা রয়ে গেছে। দিলশান গেটের বাইরে এসে দেখলো আজাদ বাড়ির ভেতরে গাড়ি ঢুকছে। বউ ভাতের প্রোগ্রাম শেষ করেই বোধ হয় সকলে ফিরেছে। দুটো গাড়ি বাইরে থামলো। এগুলো ভাড়া করা। পথ থেকেই বিদায় দেবে বলে সকলে নেমে পড়লো। শেষ গাড়িটার প্যাসেঞ্জার সিট থেকে শুভা নামলো। আজ তার সাজ স্বভাব সুলভ। ওয়েস্টার্ন পরেছে, অঙ্গভঙ্গিতে পাত্তা না দেওয়া গা ছাড়া ভাব। দিলশানের সঙ্গে চোখাচোখি হতেই সে ব্যাগ থেকে কালো গগলস বের করে চোখে পড়ল। গলা উঁচিয়ে ডাকলো, মিষ্টি, এই তেতো মুখে মিষ্টি। মিষ্টির চোখে মুখে মন ভাঙার ছাপ প্রবল। দুপুরের ঘটনাটা এখনও ওর চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো ঘুরে ফিরে আসছে। যখন নিঃশান্ত আংটি পরিয়ে জাবিনের হাতের পিঠে ঠোঁট ছোয়ালো, মিষ্টি স্তব্ধ চোখে দেখল তার ক্রাশ কেনা অন্যের উদ্বি হয়ে গেল। 18 বছরের রঙিন জীবনে সুদর্শনা মিষ্টির তুলতুলে মনটা গোপনে আহত হয়ে গেল। ও মুখ ভার করে শোভার সামনে এসে বলল, ডাকছিস কেন? আমি চোখে দেখতে পাচ্ছি না, আমাকে একটু ধরে ধরে বাড়ি নিয়ে যা। ঘটনা বুঝতে মিষ্টির সময় লাগলো না। রোডের বিপরীত পার্শ্বে দিলশান তীক্ষ্ণ চোখে চেয়ে শোভার নাটক দেখছে। মিষ্টি এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলেও সে একা না। শোভাও মনের মানুষ পায়নি। যাক, সমব্যথী পেলে মন হালকা হয়। মিষ্টিও নাটকের অংশ হয়ে শোভার হাত ধরে বাড়ির দিকে হাঁটা দিল। যেতে যেতে শোভা গলা উঁচিয়ে বলল, জীবনটা পুরাই আন্ধার হয়ে গেছে। একটা হারিকেন খুঁজরি মিষ্টি। হারিকেন ছাড়া আমার আন্ধার দূর করার উপায় নেই। হারিকেন কই পাবো? আরে ওটা আক্ষরিক অর্থ, বোকা। হারিকেন মানে একটা দুলাভাই খোঁজ। 2 দিনের দুনিয়া, আজ আছি কাল নেই। একটা বিয়ে করেই মরি, দিলিকা লাড্ডু খেয়েই পস্তাই। আমার কপালে তো আর মতিচুর নেই, রুচিও নেই। শোভা ভেতরে চলে গেল। দিলশান ক্রুদ্ধ মেজাজে চেয়ে রইল ওর গমন পথে। বিড়বিড় করলো, রুচি নেই বলে যত দ্রুত গিয়েছো, আমি রুচি থাকলে আর চরিত্র রক্ষা হতো না। ড্রামাবাজ। একটা চুমু। বৌভাতের হল জুড়ে আজ তরুণ তরুণীদের আলোচনার মুখরোচক উপাদান ছিল নিঃশান্তের চুমু।
হাজার হাজার মানুষের সামনে, পরিবারের সামনে বাগদত্তাকে চুমু খাওয়া যে সে কথা নয়, তার জন্য স্পর্ধা লাগে, বেপরোয়া বুকের পাটা লাগে। নিশান্ত সেই স্পর্ধা দেখে সারা ফেলে দিয়েছে। ফলে আংটি পরানোর পর নিশান্ত চলে গেলেও বাকিটা সময় মেহজাবিন অস্বস্তিতে বুঁদ হয়েছিল। তার দিকে যে সকলে চাপা হাসিটা বেশ বিব্রত করেছিল। একজন চুমু বিশারদ এসে জিজ্ঞেস করেছে কতদিনের প্রেম, কিভাবে প্রেমটা হলো, প্রেম ছাড়া কেউ এত যত্ন নিয়ে চুমু খায় নাকি। মেহজাবিন শুধু এড়িয়ে গেছে। বিয়ে করার অধিকারে যে সেই অশ্লেষ চুমুটা তাকে গৌরবের সঙ্গে দিয়েছে সেটা আর বলা যায় না। রাত্রি রহস্যে বিভোর, সকল ব্যস্ততার অবসানে বাড়িটাও ক্লান্ত। মেহজাবিন তখন ঝড় তুলেছে ক্যানভাসে। ব্যক্তি জীবন যেমনই হোক, তার একটি শিল্পী মন আছে। সে অবাধ্য মনের প্ররোচনায় এই মাঝরাতে বসে সে রং তুলি নিয়ে বসেছে। তার মাথায় এখন কয়েকটি উপাদান ঘুরছে। একটি হেমন্তের ভোর শুভ্র শিশির ও একটি চুমু। হঠাৎ ফোনের মেসেজ টোন বেজে উঠল। বেশ কিছুদিন বাদে ইনবক্সে একটি মেসেজ এসেছে। মেসেজে লেখা, কনগ্রাচুলেশন, ভাইয়ের রিসেপশন পার্টিতে এঙ্গেজমেন্টটা সেরেই ফেললে। মেহজাবিন রিপ্লাই দিল না। তার কথা বলতে ভালো লাগছে না। সমস্ত ধ্যান জ্ঞান ক্যানভাসে দিয়ে 1 ঘন্টার সময় ব্যয় করলো। এরপর ক্লান্ত হয়ে শুয়ে ছোট করে রিপ্লাই দিল। থ্যাঙ্কস। রিপ্লাই এলো সঙ্গে সঙ্গে, নিশ্চয় রিলেশনশিপের ছেলে, তোমার মতো সুন্দরী কেউ সিঙ্গেল থাকবে তা আশাই করা যায় না। মেহজাবিন বিরক্ত হলো। সকলের মতো সেই এক কথা টাইপ করলো, থ্যাঙ্কস ফর দি কমপ্লিমেন্ট। তবে সুন্দরীরা সিঙ্গেল থাকবে না এমন কোনো লিখিত নিয়ম আছে বলে মনে হয় না। আমি কোনো রিলেশনশিপে ছিলাম না, যা হচ্ছে সম্পূর্ণ পারিবারিকভাবেই হচ্ছে। ইস, তোমার মতো গুণী সম্ভাবনাময় একটি সম্পদ কি এত জলদি বিয়ের বাঁধনে বেঁধে ফেলেছে তোমার পরিবার? এটা কাম্য ছিল না। তোমার অনেকটা দূর যাওয়া বাকি, অনেক কিছু অর্জন করা বাকি। মেহজাবিন মেসেজটা দেখে মন খারাপ করলো। মনে হলো সত্যি সে কোনো বাঁধনে আটকা পড়ে যাচ্ছে। নিশান্ত কি ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করবে? মেহজাবিন নিজের অনিশ্চয়তা প্রকাশ না করে পরিবারের সাফাই গাইতেই বলল, আংটি বদল মানেই তো বিয়ে নয়। আমিও কোনো বাঁধনে বন্দি নই। আমার অনেকটা দূর যাওয়া বাকি, অর্জন করা বাকি। আমি সেসব করবই। দ্যাটস দ্য স্পিরিট। আমি সব সময় তোমার পাশে আসি। তুমি একদিন নিজের জৌলুসে শাইন করবেই, কারো সাহায্য ছাড়া, কারো অবদান ছাড়া। মেহজাবিন আর রিপ্লাই দিল না। সকাল 9টা বাজে। আজ বাড়ির সকলেই ঘুম থেকে উঠেছে দেরি করে। আলস্যে গা ম্যাজম্যাজ করছে। আগামীকাল জাওয়াদের জার্মানির উদ্দেশ্যের ফ্লাইট। বিজনেস ট্যুরকে হানিমুন ট্যুরে রূপান্তর করতে শাওনও সঙ্গী হচ্ছে। খাবার টেবিলে আপাতত ওদের ট্যুর নিয়েই টুকটাক আলোচনা হচ্ছিল। হঠাৎই জাওয়াদের কাছে একটি ফোন এলো। রিসিভ করে কিছু একটা শুনেও উত্তেজিত হয়ে পড়ল। হল রুমের বিশাল টিভি সেটটা চালু করতেই নিউজ চ্যানেলের হেডলাইনের সকলের চোখ আটকে গেল। প্রতিরক্ষা অধিদপ্তরের সুপার স্পেশালিস্ট বেঞ্চ ASSB গতকাল মধ্যরাতে বন্দরনগরী চট্টগ্রামের একটি অপারেশন চালায়। প্রতিপক্ষের হামলায় 1 জন সেনা সদস্য নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে তাদের চট্টগ্রাম CMHে নেওয়া হয়েছে। সর্বশেষ সংবাদ অনুযায়ী আহত 3 জনের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। কথিত আছে বেশি হাসলে কাঁদতে হয়, তাই যেন ফুলে গেল দীপশিখায়। হাস্যোজ্জ্বল দীপশিখার প্রাণ প্রাচুর্যে ভরপুর খুশির প্রদীপটি আকস্মিক দাবানলে পরিণত হলো। বাড়ির বড় ও সবচেয়ে বুঝদার সন্তানটি গতকাল গুরুত্বপূর্ণ কাজের কথা বলে দুপুরে বেরিয়ে যায়। এরপর তার সঙ্গে আর কারোর যোগাযোগ হয়নি। নিশান্ত বারণ করেছিল যেন যোগাযোগ না করে। সে নিজেই ফোন করবে, কিন্তু নিশান্ত আর ফোন করেনি। বাড়ির কেউ তার অপারেশন সম্পর্কে জানতো না। স্বাভাবিকভাবে অপারেশনের কথা গোপন রেখে কাজ করে ওরা। সকালে যখন সেনাবাহিনীর মেডিকেল কোরের নিশান্তের বন্ধুর কাছ থেকে তার বর্তমান অবস্থা জানিয়ে ফোন এলো, বাড়ির সকলে নিস্তব্ধ হয়ে গেল। প্রতিরক্ষা অধিদপ্তরের স্পেশাল ট্রেন্ড করা ও বাছাকৃত চৌকস কর্মকর্তাদের নিয়ে তৈরি সুপার স্পেশালাইজড ব্রাঞ্চকে তৈরি করা হয়েছে দেশের জন্য হুমকি স্বরূপ শত্রুদের দমন করার জন্য। তাদের ইন্টেলিজেন্সের দলের কাজ শত্রুর ব্যাপারে ইনভেস্টিগেট করা। অন্য দলটি ময়দানে নামে যখন চূড়ান্ত অ্যাকশন নিতে হবে,
অর্থাৎ সরাসরি অস্ত্রযুদ্ধ। নিশান্ত সেই চূড়ান্ত দলে নিজের যোগ্যতার মহড়া দিতে যুক্ত হয়েছিল। লেফটেন্যান্ট কর্নেল উসমানের নেতৃত্বে গতকাল টেকনাফে একটি নাশকতাকারীর দলের উপর তারা অপারেশন পরিচালনা করে। দলটি বার্মার সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র পাচার করত। টেকনাফে আস্তানা গেড়েছিল বেশ কয়েক বছর ধরে। তারা নিজেদের অবস্থান সন্দেহমুক্ত রাখতে নিজেদের ঘাঁটির বাইরে দেশের অন্যান্য অঞ্চলে নাশকতা করার চেষ্টা করেছে কয়েকবার। পুলিশ কিংবা র্যাব তাদের ধরতে পারছিল না। দলটির সর্ববৃহৎ উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ক্যাম্পে বড় একটি নাশকতা করে দেশে অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করা। সুপার স্পেশালাইজড ব্রাঞ্চ এসএসবি মাসখানেক ধরে হন্য হয়ে এই দলটিকেই খুঁজে বের করে এবং অপারেশনের নীল নকশা প্রণয়ন করে। অবশেষে গতকাল মধ্যরাতে আকস্মিক ঝাঁপিয়ে পড়ে শত্রুদের উপর। প্রতিপক্ষের পাল্টা আক্রমণও ছিল জোরালো। পাহাড় সংলগ্ন সবুজে ঘেরা স্নিগ্ধ শীতল পরিবেশ হঠাৎ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। অস্ত্রের হাড় হিম করা শব্দ, নিঝুম বনের শান্তি বিনষ্ট হওয়ায় প্রকৃতির নিরীহ প্রাণীরা হুলস্থুল বাঁধিয়ে ছুটাছুটি করে পালাচ্ছিল। মধ্যরাত থেকে সকাল অবধি চলা সেই অপারেশনের প্রতিপক্ষের সকলেই মারা পড়েছিল। তবে শত্রুরা ছিল বেপরোয়া। তারা বন্দী হবার বদলে প্রাণঘাতী হতেও পিছু পা হয় না। তেমনি প্রাণঘাতী উগ্র সদস্যের গুলিতে একজন ক্যাপ্টেন নিহত হয়। আহত হয় একজন ক্যাপ্টেন, একজন মেজর ও কর্নেল। তাদের হেলিকপ্টারে করে দ্রুত সিএমএইচে নেওয়া হয়। উল্লেখ্য যে নাশকতাকারী দলের মূল হোতা পলাতক ছিল। মাস্টারমাইন্ডগুলো বেশিরভাগ সময় ধরাছোঁয়ার বাইরে থেকে ইশারায় কার্য সম্পাদন করে। তবে এসএসবি এর সদস্যরাও রক্ত দিয়ে তাদের মেরুদণ্ড ভেঙে দিতে সক্ষম হয়। উদ্ধার করে বিপুল পরিমাণে এক্সপ্লোসিভ ও অবৈধ অস্ত্রের ভাণ্ডার। আহত সদস্যদের একজন হলো মেজর নাফিউন আজাদ নিঃসন্ত। শান্তিরক্ষী মিশনে দক্ষিণ সুদান থেকে মাস কয়েক আগে মিশন শেষ করে আসা এই চৌকস কর্মকর্তা তার প্রথম অপারেশনেই জীবন বাজি রেখে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে বাকি 3 সদস্যদের মতোই সীমাহীন সাহসের পরিচয় দিয়েছে। আহত 3 জনের মধ্যে কর্নেল উসমানের অবস্থা সবচেয়ে আশঙ্কাজনক, কেননা বুলেট ওনার বুকে লেগেছে। ওনার ওপর কয়েক দফা অস্ত্রোপচার করা হবে। নিঃশান্ত গুরুতর আহত। শান্তিরক্ষী মিশনে আহত হয়ে নিঃশান্তের পিঠের শিরদাঁড়ায় আগে একটি চুট ছিল, এবার আহত হয়ে সেটা গুরুতর হয়েছে। ডান হাত জখম হয়েছে, সেখানে অস্ত্রোপচার করা হবে। ছেলের খবর পেয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আশরাফ সাহেব ফ্লাইটে করে চট্টগ্রাম যেতে প্রস্তুত হয়েছিলেন। এখন জানানো হলো আহতদের উপর অস্ত্রোপচার করা ও উন্নত চিকিৎসার সুবিধার্থে হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হচ্ছে। সেনা পরিবারের সদস্যরা বরাবরই শক্ত প্রাণের হয়। একজন সেনা যেমন দেশের তরে নিজেকে উৎসর্গ করে, তেমনই তার পরিবারও বুকে পাথর চেপে নিজেদের আপন মানুষটাকে ত্যাগ করে। এরপর একটা দিন পার করে শঙ্কা, ভয় ও উৎকণ্ঠায়। তাদের প্রস্তুত থাকতে হয় আপন জনের যে কোনো সংবাদ শোনার জন্য। দীপশিখার সদস্যরা সকলেই শক্ত প্রাণের মানুষ। চাঁদনী বেগমের স্বামী ছিলেন একজন আদর্শবান পুলিশ ও মুক্তিযোদ্ধা। দেশের তরে প্রাণ উৎসর্গ করে তিনি বহু আগেই চাঁদনী বেগমকে শক্ত করে গেছিলেন। চাঁদনী বেগম নিজেও একজন সৈনিক, 2 ছেলেকে একা হাতে সামলেছেন, সেই সঙ্গে নিজের ব্যবসাটারও হাল ধরেছেন। এরপর ওনার ছেলেরা বড় হলে একজন বাবার মতোই দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে সেনাবাহিনীতে যোগদান করে। ছোটজনের কাঁধে ব্যবসা তুলে দিয়ে চাঁদনী বেগম যেই না হাঁপ ছাড়তে যাবেন, অমনি ছোট ছেলেটা মারা গেল। আরেকটি মৃত্যু চাঁদনী বেগমের সত্তাকে কাঁপিয়ে দিল। তবে তিনি ভেঙে পড়লেন না। জীবনের জাতাকলে পিষতে থাকা মানুষগুলো প্রতিনিয়ত ক্ষত বিক্ষত হয়েও টিকে থাকে। তাদের শ্বাস সহজে দেহের মায়া ছাড়ে না। চাঁদনী বেগমও টিকে রইলেন। প্রয়াত ছেলের 2 মেয়েকে আগলে নিলেন বুকে। আজকের দীপশিখা মহল হাস্যোজ্জ্বল হলেও এর প্রতিটি মানুষ শক্ত প্রাণের। বাড়ির বড় বউ আফিয়াকে সবচেয়ে নিরীহ সাংসারিক মানুষ মনে হলেও তিনি সেই অল্প বয়সে বিয়ে হয়ে এসেই স্বামীর বিপজ্জনক পেশার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন। যৌবনের সুন্দর দিনগুলোই তিনি স্বামীকে কাছে পাননি, না কোনো দিবসে আর না বিবাহ বার্ষিকীতে। স্বামী যেমন রণভূমি প্রাণের মায়া ত্যাগ করে লড়তেন, আফিয়াও তখন নিজের সকল স্বাদ আহ্লাদের মায়া ত্যাগ করে 2 ছেলেকে আগলে রাখতেন। ছোট বউ শিরিন শাশুড়ির সঙ্গে বালিকার মতো ঝগড়া করা এই নারীটির জীবনও ত্যাগের মহিমায় ভরপুর।
অল্প বয়সে স্বামী হারিয়ে শ্বশুর বাড়িতে দুটি কন্যা নিয়ে টিকে রইলেন। যার সংসারে হীনমন্যতার শিকার হতে চাননি বলেই দুধের বাচ্চাকে রেখে চাকরিতে ছুটলেন। বাচ্চা দুটো না পেল বাবার কাঁধ আর না পর্যাপ্ত মায়ের কুল মিলল। সকলের আদরে আহ্লাদে বেড়ে উঠলেও বাবা মায়ের কমতি তাদের অপূরণীয়। তাতে মায়ের দোষ ওরা দেয় না। ছোটবেলায় মাকে ঠিকমতো না পেয়ে শাওন শুভা অভিমান করত। মায়ের মমতায় তৃষ্ণায় পিতৃহীন মেয়ে দুটোর মুখ শুকিয়ে থাকতো। মায়ের বুকেও কি কম যন্ত্রণা হতো তখন? বড় হয়ে ওরা বুঝতে পেরেছে মা যা করেছেন ওদের জন্যই করেছেন। সন্তানদের নিয়ে আত্মসম্মানের সঙ্গে মাথা তুলে বাঁচার জন্যই সকল স্বাদকে বিসর্জন দিয়েছেন। এবারের প্রতিটি দেয়াল জানে ওদের রোজ হেসে খেলে কাটানোর পেছনেও দুঃখ লুকানোর সত্য বাসনা আছে। তারা হাসির আড়ালে মনের ব্যথা লুকিয়ে নিতে জানে। তারা প্রত্যেকেই দক্ষ অভিনেতা। তাই নিঃসন্তের আহত হওয়ার খবরে দীপশিখায় ক্ষত সৃষ্টি হলেও প্রত্যেকে নিজেদের ইতিবাচকতা দ্বারা সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করল। পারল না দীপশিখার নতুন সদস্যটি, অর্থাৎ নিশান্তের সদ্য বিবাহিতা স্ত্রী, যার সেনা পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকলেও তাদের মতো কঠোর মনোবল কখনোই ছিল না। নরম মনের সরল মানসিকতার মেয়ে মেহজাবিন। তাকে যে কেউ আবেগ দিয়ে দুর্বল করে দিতে পারে। ঠিক যেমনটা বাবা ভাই মিলে আবেগে আক্রান্ত করে নিঃসন্তের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বুদ্ধিমতী হলেও সে শক্ত মানসিকতার নয়। রক্ত ক্ষত কাটা ছেঁড়ায় তার ফুবিয়া তৈরি হয়েছে নিজ গর্ভধারিণীর মৃত্যুটা নিজ চোখে দেখে। তাই যখন নিশ্চিত হলো নিঃশান্ত আহতদের একজন, তখন না চাইতেও সে অস্থির হয়ে গেল। শত্রুর ক্ষতিও সে জ্ঞানত চায় না। সেখানে না মানতে চাইলেও নিঃশান্ত তার স্বামী, সর্বদা খোঁচা মারতে প্রস্তুত ব্যক্তিটার জ্বালায় সে অপ্রসন্ন হলেও তার মরণাপন্ন অবস্থার কথা শুনে জাবিন স্থির থাকতে পারল না। ভারী আবহকে কুণ্ঠাসা করে ফেলল। আবেগের সবটুকু সমর্পণ ঠুটে ধারণ করে জাবিনের হাতে চুমু খেয়ে নিশান্ত শেষ যে বাক্যটি উচ্চারণ করেছিল, থেকে থেকে সেই কথাটাই বারবার মনের মাঝে আন্দোলিত হতে লাগলো। আমি হারিয়ে গেলেও আমার স্পর্শকে কোনোদিন ভুলে যেও না। নিঃশান্তের স্পর্শ কি সে ভুলতে পারবে? কখনো না। কৈশোর বেলার জ্বরটা যেমন ভুলেনি, তেমনি গতকালের চুমুটাও এক মুহূর্তের জন্য ভুলতে পারছে না। ধূর্ত নিঃশান্ত জানতো কিভাবে বউয়ের মনের মাঝে ঢুকে কুন্দল তৈরি করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে অপারেশনে নামার আগেও বিরাট কুন্দল লাগিয়ে গেছে। সাধে কি জাবিনকে জাদ্রেল মিলিটারি বলে? কুন্দলের কারণেই হোক কিংবা বৈবাহিক অথবা মানবিক কারণে মেহজাবিন নিঃসন্তের কাছে যেতে চাইল। তার অবস্থা সম্পর্কে জানতে মরিয়া হলো। তবে সেদিন নিঃসন্তের কাছে তার বাবা ব্যতীত আর কেউ যেতে পারল না। সারাটা দিন সকলে দূর দূর বুক নিয়ে প্রতীক্ষায় রইল। রাতে নিঃসন্তের হাতে অপারেশন করা হলো। সারা রাত অবজারভেশনে রেখে পরদিন সকালে পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দেওয়া হলো। শুরু থেকে নিঃসন্তের জ্ঞান ছিল। আহত হওয়ার পরেও সে অজ্ঞান হয়নি। অপারেশনের সময় তাকে অ্যানথেসিয়া দেওয়া হয়। অ্যানেথেসিয়া ও করাডোজের ওষুধের প্রভাবেই তার দেহ অসার বিবশ। শালিক চড়ুই ও কাক ডাকা শহরে সকলে বাড়ির সদস্যরা দেখা করতে এলো। আফিয়া কান্নাকাটি করে অস্থির। শুভা ও অনন্ত পর্যন্ত তাদের গম্ভীর রাগী ভাইয়ার নাজেহাল অবস্থা মানতে না পেরে বিমর্ষ হয়ে গেছে। নিঃশান্ত উল্টো হাসি মুখে সবাইকে সান্ত্বনা দিল। শুভা বেডের পাশে বসে কান্না চেপে বলল, তোমাকে এভাবে মানায় না বড় ভাইয়া, জলদি সেরে ওঠো। ধমক দিলে কলিজায় কাঁপাকাঁপি শুরু হবে। এতটা সুস্থ হও। আমার দুর্বল ভাইয়া চাই না, আমার গম্ভীর মুখ কঠিন ভাইয়াটাই বেস্ট। অনন্ত গোমরা মুখে পাশে দাঁড়িয়েছিল। শুভার কথায় তার ভাই সত্তা খেপে গিয়ে বলল, তুই বলতে চাস আমি বেস্ট ভাইয়া না? আমার ধমকে তোর কলিজা কাঁপে না? শুভা কান্না চেপেই ড্যামকার ভঙ্গিতে জবাব দিল, চোখের পাতাও কাঁপে না। অনন্ত রাগ নিয়ে বলল, ভাইয়া জলদি সুস্থ হো। তোমার কাজে কলিজা কাঁপানোর ধমক শিখব। এরপর একটা সেন্টার খুলব। সাইনবোর্ডে লিখে দেব এখানে নিরীহ মানুষদের সুলভ মূল্য কলিজা কাঁপানো ধমক শেখানো হয়। ব্যাস, আমার বিজনেস ফকফকা।
শুভা সে কথা শুনে ফিক করে হেসে ফেলল। নিঃশান্ত দুর্বল ও ধীর সুরে একটি কলিজা কাঁপানো বাক্য উচ্চারণ করলো। ফাজিলের দল, দূর হ চোখের সামনে থেকে। নিঃশান্তের মন মেজাজ ভালো নেই, একদমই ভালো নেই। সকাল থেকে একটা মুখ দেখার অপেক্ষায় আছে সে। একে একে সকলেই দেখা করলো, অথচ আল্লাহর সেই বান্দির দেখা নেই। নিঃশান্ত কি তার জীবনে এতই ফেল না? গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শুনেও সে মুখ ফিরিয়ে আছে। স্ত্রী হিসেবেও কি তার উপস্থিত থাকা উচিত ছিল না? প্রতিটা মিনিটে নিঃশান্তের মেজাজ খারাপ বাড়তে লাগলো। আরও 5 মিনিট পর একটি শুষ্ক মুখ দরজার আড়াল থেকে উকি দিল। ধীর পায়ে কেবিনে ঢুকে গলা খাকারি টানল। নিঃশান্ত চোখ বুজেই তার উপস্থিতি অনুভব করলো। হাসপাতালের গুমুট ঔষধি গন্ধের মাঝে একটি মিষ্টি মেয়েলি সুবাসে তার মেজাজ ক্রমে স্থির হয়ে এলো। মেজাবি নীরবতাকে মিহি সুরে আচ্ছাদিত করে বলল, আপনি কেমন আছেন? সে কণ্ঠে আবেগ, উৎকণ্ঠা নাকি দায়সারা ভাব কোনটা ছিল নিঃশান্তের দুর্বল মস্তিষ্ক ধরতে পারল না। সে চোখ খুলে তাকালো। দৃষ্টিগোচর হলো একটি নির্জীব মুখ, যা ওর মনকে বৃষ্টিসিক্ত ফসলি জমির মতোই সজীব করে তুলল। নিঃশান্ত ইশারায় মেহজাবিনকে ব্যাডে বসতে বলল। আহত অসুস্থ ব্যক্তির আবদার বলেই বোধ হয় মেহজাবিন তা ফিরল না। আলতো করে পাশে বসলো। নিঃশান্ত ওর প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, নিজে থেকে এলে নাকি কেউ জোর করে পাঠালো? মেহজাবিন বিরূপ চোখে চাইলো, বলল, কেউ পাঠাবে কেন? আমি এসেছি। কেন এসেছো? কাট কাট স্বরে জানতে চাইল নিঃশান্ত। মেহজাবিন অবাক গলায় বলল, আসবো না। আমি শত্রুরও অনিষ্ট চাই না, সেখানে আপনি তো। আমি কি? মেহজাবিন চুপ করে গেল। সে বুঝে গেল নিঃশান্ত আসলে কি শুনতে চাইছে। চালাকির সঙ্গে চালাকি করার সুযোগটা সেও ছাড়ল না। তেরচা কণ্ঠে বলল, আমার বৈধ বেয়াই। নিঃশান্তের ঠোঁটে হাসি ফুটল। স্মিত কণ্ঠে বলল, বৈধ শব্দটা স্বীকার করলে তবে? মেহজাবিন দীর্ঘশ্বাস ফেলে বলল, অস্বীকার করার উপায় থাকলে তখন নিশ্চয় করব। নিঃশান্ত সে কথায় পুনরায় মুখ বাজার করলো। চোখ বুজে গম্ভীর গলায় বলল, কি ভেবেছিলে আমার কিছু হয়ে গেলে সম্পর্ক থেকে নিস্তার পেয়ে যাবে? কিছুই ভাবিনি, আপনি চুপচাপ শুয়ে বিশ্রাম নিন। নিঃশান্ত চোখ মেলে চাইল। মেহজাবিন উঠে যেতে চাইলে বা হাত বাড়িয়ে ওর হাত ধরে ফেললো। বলল, প্রাণ থাকতে তোমায় আমি ছাড়ছি না। মরে গেলে চলে যেও, তখন আর আফসোস থাকবে না। জান্নাতে আমার 70 জন হুর অপেক্ষায় থাকবে। মেহজাবিন নাক ফুলিয়ে কপাল কুঁচকে তাকালো। ঠোঁট বেঁকিয়ে বলল, ও তাই বলুন। 70 জনের জন্য বেশ উদ্গ্রীব আপনি। নিঃশান্ত চোখ বুজে বুক ভরে শ্বাস নিয়ে বলল, একজনের জন্য তার চেয়েও বেশি বোধ হয়। সুখের উত্তাপ সূর্যের চেয়েও প্রখর। সে প্রখরতম সময়টুকু সফলভাবে পেরিয়েছে আজাদ বাড়ির সদস্যরা। গত একটা দিন বাড়ির ছেলের আশানুরূপ খবর না পেয়ে সকলের আত্মা ডাঙায় তুলা মাছের মতো জল শূন্যতায় তরপাচ্ছিল। অবশেষে আজ সকালটা ওদেরকে নির্ভরতায় সিক্ত করেছে। কিন্তু বৃষ্টি থেমে গেলেও যেমন আকাশে মেঘ থাকে, তেমনই বিপদ কেটে গেলেও নিঃশান্তের বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাকে কেবিনে শিফট করার পর একে একে সকলেই দেখা করে গেছে। গতকাল থেকে সকলের ঝিমে থাকা খিদেটা মাথা চারা দিয়ে উঠেছে বলেই আফিয়া তাড়াতাড়ি বাড়িতে গেছেন রান্না বান্না করতে। ছেলের জন্য নিজের হাতে রাঁধবেন, হাসপাতালের খাবার খেতে দেবেন না। দুপুর গড়াতে চলেছে। দুটোই জাওয়াতকে সস্ত্রীক এয়ারপোর্টে রওনা করতে হবে। কিন্তু বইয়ের ভাই কিংবা বোনের স্বামীর এরূপ অবস্থায় জাওয়াত সিদ্ধান্তহীনতায় ভুগছে। পূর্ব কথা অনুযায়ী নিঃশান্তের কাছে বোনকে তুলে দিয়ে জাওয়াত ফ্লাইটে উঠবে। সকল বিপদের পথে কাঁটাতারের বেড়া দিয়ে যখন বিজয় ছিনিয়ে আনার পালা, তখনই নিঃশান্তের আহত হওয়াটা তাকে মনে মনে ভীত করল। বোনটাকে অনিরাপদ রেখে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। নিঃশান্তের নিজেরই এখন যত্নের প্রয়োজন, আরেকজনকে কি দেখবে। ভাবলো ফ্লাইটে একদিন ডিলে করবে কিনা। শাওনের মনটাও ভারী। পরিবারের এমন অবস্থায় মধু চন্দ্রিমা করতে যাওয়ার উচ্ছ্বাসটা অনেকটাই স্তিমিত হয়ে গেছে। যাওয়া নিয়ে নিঃশান্তের সঙ্গে কথা বলতে এলে নিঃশান্তই বলল, তুই অপেক্ষা না করে আজই বেরিয়ে যা। যাওয়ার আগে আমার আমানত আমাকে বুঝিয়ে দিতে ভুলিস না।
জাওয়াত কথার অর্থ বুঝতে পেরে ঠোঁট টিপে হেসে বলল, ছুপা রুস্তম, বুঝিয়েই তো দিতে চাই, কিন্তু তোর এই অবস্থায় বোধহয় আরো 2 দিন হাসপাতালে থাকতে হবে। নিশান্ত বলল, হুম, বেশি হলে আজ রাতটাই হসপিটালে থাকবো, কাল সকালেই ফিরবো। বাড়িতে থেকেও ডাক্তারের তত্ত্বাবধানে থাকা যাবে। এক হাত ও পিঠ আহত হলেও আমার 2 পা, মাথা ও আরেকটি হাত সচল আছে। পরিবারকে দেখে রাখতে এটুকুই যথেষ্ট আমার জন্য। শারীরিক দুর্বলতাটুকু কাটতে জাস্ট একটা দিন প্রয়োজন। তুই বরং আমাকে সেবা করে ধন্য করার জন্য একজনকে রেখে যা। এমনিতে তো সেই ঘাড়তেরা রমণীকে শ্বশুরবাড়ি পাঠাতে রাজি করাতে পারবি না। বলবি আমার আর তোর পরিবার চাই। সে অসুস্থ স্বামীর পাশে মানসিক ভরসার স্থল হয়ে থাকুক। আমার সত্যি এখন মানসিক শান্তি চাই। তোর বোন স্বামী সেবা করার ওসিলাতে হলেও আমার আয়ত্তের মাঝে থাকলেই আমি টেনশন ফ্রি থাকবো। জাওয়াত ভেবে দেখল ব্যাপারটা সব দিক থেকে যৌক্তিক। নিঃশান্তের অসুস্থতার বাহানাতেই মিহাকে স্বামীর ঘরে পাঠানোর একটা দারুণ উপায় পাওয়া গেল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।